আমাকে চোখ দেখিয়ে লাভ হবে না, আমি বলি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন এক অদ্ভুত এবং জটিল সমীকরণ তৈরি হয়েছে। যে রাজনৈতিক ছক কষা হয়েছিল একটি নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়কে কোণঠাসা করার জন্য, সেই ছকেই বুমেরাং হয়ে এখন আঘাত হানছে খোদ রাজ্যের অর্থনীতি, সাধারণ হিন্দু খামারি এবং এমনকি চিড়িয়াখানার বন্য প্রাণীদের উপরও। সরকার মুসলমানদের টাইট দিতে গিয়ে টোটাল সমাজটাকেই টাইট দিয়ে ফেলছে, যার কারণে আজকে দেখবেন যতটা বেশি আন্দোলন মুসলমানরা না নামছে, আমার হিন্দু ভাইরা বেশি নামছে। বিএলওদের বিক্ষোভের মুখে পড়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যে মুহূর্তে সিও দপ্তরে যান, যেতেই বিরোধী দলনেতাকে জুতো দেখিয়ে বিক্ষোভ দেখান বিএলওরা। ভারতের রাজনীতিতে ক্রমেই সক্রিয় হয়ে উঠছে বিরোধী শিবির। এবার বিজেপি সরকারের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে আগামী জুনে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে ইন্ডিয়া জোট। আসলে কি ঘটতে যাচ্ছে ভারতের রাজনীতিতে? নিজেদের ফাঁদে নিজেরাই পড়েছে ভারতের কট্টর হিন্দুত্ববাদীরা। সেখানকার মুসলিমরা মুখ ফিরিয়ে নেয়, কোরবানির গরু বিক্রি করতে না পেরে রীতিমতো পথে বসেছে হিন্দু খামারিরা। পানির দামে সীমান্তের ওপার থেকে দলে দলে বাংলাদেশে ঢুকছে ভারতীয় গরু। দাম মাত্র 10 থেকে 20,000 টাকা। যে গরু লাখ লাখ টাকায় বিক্রি হওয়ার কথা, সেগুলো একেবারে পানির দামে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। রাতের অন্ধকারে নদী পেরিয়ে, কাঁটা তার দিয়ে, এমনকি পাহাড়ি পথ দিয়েও হুড়মুড় করে ঢুকছে ভারতীয় গরু। ঈদের মাত্র আর কয়েকদিন বাকি, অথচ এখনো পশ্চিমবঙ্গে একটি গরু বিক্রি হয়নি। গরু বিক্রি করতে না পেরে কান্নায় ভেঙে পড়ছে পশ্চিমবঙ্গের হিন্দুরা। শুভেন্দুর একজ্ঞানী সিদ্ধান্তে আজ লক্ষ লক্ষ টাকার ঋণ নিয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছে অসহায় হিন্দু গোয়ালারা। আবারও উত্তেজনা বাড়ছে বাংলাদেশ ভারত সীমান্তে। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের পর সীমান্ত জুড়ে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা ও উদ্বেগ। ভারত 3 বিঘা করিডোরের রাস্তা বন্ধ করলে সেভেন সিস্টার্সের রাস্তা বন্ধ করবে বাংলাদেশ। সীমান্তে ভারতীয় আগ্রাসন এখন অতীত। ভারতীয়দের এক চুলো ছাড় দিচ্ছে না বিজেপি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অন করেছেন, তাদেরকে বলবো মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। দর্শক, আজকের এই ভিডিওটি ভারত বাংলাদেশ চলমান রাজনৈতিক প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এই ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিওটি শুরুতে যে ভিডিওগুলো দেখেছেন, মূলত এখন সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তার আগে বলি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আমাকে চোখ দেখিয়ে লাভ হবে না, আমি বলি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন এক অদ্ভুত এবং জটিল সমীকরণ তৈরি হয়েছে। যে রাজনৈতিক ছক কষা হয়েছিল একটি নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়কে কোণঠাসা করার জন্য, সেই ছকেই বুমেরাং হয়ে এখন আঘাত হানছে খোদ রাজ্যের অর্থনীতি, সাধারণ হিন্দু খামারি এবং এমনকি চিড়িয়াখানার বন্য প্রাণীদের উপরও। সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে এমন কিছু নীতিগত সিদ্ধান্ত এবং অঘোষিত বিধিনিষেধের প্রবর্তন করা হয়েছে, যা রাজ্যের আর্থসামাজিক ও ধর্মীয় স্বাধীনতায় গভীর প্রভাব ফেলছে। একদিকে মাদ্রাসায় বাধ্যতামূলক বন্দে মাতরম গাওয়ার নির্দেশ, অন্যদিকে ঈদুল আজহার মতো বড় ধর্মীয় উৎসবে ছুটি কাটছাঁট করা। সব মিলিয়ে বর্তমান শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সংখ্যালঘুদের অধিকার হরণের অভিযোগ তুলছেন বিশ্লেষকরা। কিন্তু সবচেয়ে বড় চমকটি লুকিয়ে আছে অন্য জায়গায়। গরুর কোরবানি বন্ধ করতে গিয়ে মুসলিমদের চেয়েও এখন বেশি বিপাকে পড়েছেন খোদ হিন্দু খামারিরা। আর মাংসের অভাবে খাঁচায় ঢুকছে রয়্যাল বেঙ্গল টাইগার। পুরো বিষয়টির গভীরে গেলে দেখা যায়, রাজনীতির এই দাবা খেলায় শেষ পর্যন্ত ক্ষতি হচ্ছে পুরো রাজ্যেরই। শুরুতে আসা যাক ধর্মীয় অধিকার এবং ছুটির রাজনীতি প্রসঙ্গে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালা বদলের পর ক্ষমতায় আসা নতুন সরকারের নীতিগত পরিবর্তনের প্রথম শিকার হয়েছে সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় অধিকার। বিগত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদে 2 দিনের সরকারি ছুটি বরাদ্দ ছিল, কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সেই নিয়মে কাঁচি চালিয়েছে। সরকারি নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ঈদের ছুটি 2 দিন থেকে কমিয়ে মাত্র 1 দিন করা হয়েছে। পাশাপাশি সরকারি কর্মীদের জন্য অফিসে উপস্থিতি বাধ্যতামূলক করে কঠোর নিয়ম জারি করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপটি কোনোভাবেই নিছক প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এর আগে রাজ্যের মাদ্রাসাগুলোতেও বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করার যে নির্দেশিকা জারি করা হয়েছিল, ঈদের ছুটি কমানো সেই ধারাবাহিকতারই একটি অংশ। সমালোচকরা মনে করছেন, যখন কোনোভাবেই একটি সম্প্রদায়কে মানসিকভাবে দমিয়ে রাখা যাচ্ছে না, তখন রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তাদের উৎসবের আনন্দ এবং ধর্মীয় স্বাধীনতাকে সংকুচিত করার এই সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল গ্রহণ করা হয়েছে। এই পরিস্থিতির সঙ্গে যদি প্রতিবেশী দেশ অর্থাৎ আমাদের বাংলাদেশের চিত্র তুলনা করা হয়, তবে একটি সুস্পষ্ট পার্থক্য চোখে পড়ে। বাংলাদেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হলেও সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার এবং উৎসবের দিনগুলোতে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় সরকারিভাবে ছুটি বরাদ্দ থাকে। শুধু তাই নয়, অনেক সময় নির্বাহী আদেশে সেই ছুটি বাড়িয়ে একাধিক দিন করা হয়, যাতে হিন্দু ধর্মাবলম্বীরা নিশ্চিন্তে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারেন।
এমনকি সরস্বতী পূজার দিনও বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকে এবং উৎসব মুখর পরিবেশে তা উদযাপিত হয়। একটি রাষ্ট্রের দায়িত্ব হলো তার সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা এবং উৎসবের অধিকারকে সমানভাবে সম্মান করা। বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যদি হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের পূজা পার্বণে একাধিক দিনের ছুটি এবং রাষ্ট্রীয় আনুকূল্য পেতে পারেন, তবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত ভারতের একটি রাজ্য পশ্চিমবঙ্গে কেন মুসলিমদের প্রধান দুটি উৎসবের একটির ছুটি কমিয়ে দেওয়া হবে? পর্যবেক্ষকদের মতে এই ধরনের সিদ্ধান্ত বিভাজনের রাজনীতিকেই আরও উস্কে দেয় এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তবে পশ্চিমবঙ্গের রাজনীতির সবচেয়ে বড় ট্র্যাজেডি বা চরম পরিণতি এখন দেখা যাচ্ছে পশুর হাটগুলোতে। কোরবানির ঈদকে সামনে রেখে রাজ্যে গরু কোরবানির উপর এক প্রকার অঘোষিত নিষেধাজ্ঞা এবং কড়াকড়ি আরোপ করা হয়েছে। হাইকোর্টের নানা নির্দেশনা এবং রাজ্যের বর্তমান সরকারের গাইডলাইনের দোহাই দিয়ে পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে গরু কেনাবেচা এবং কুরবানি করাটা এক চরম ঝুঁকিপূর্ণ এবং আইনি জটিলতার বিষয়ে পরিণত হয়েছে। সরকার এবং কর্পোরেটপন্থী গোষ্ঠীগুলো হয়তো ভেবেছিল এই চাপের মুখে মুসলিমরা কোণঠাসা হয়ে পড়বে বা সংঘাতে জড়াবে, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টোটা। রাজ্যের মুসলিম সম্প্রদায় অত্যন্ত সুকৌশলে এবং শান্তিপূর্ণভাবে এই উস্কানিমূলক পরিস্থিতির জবাব দিয়েছেন। তারা আইন নিজের হাতে তুলে না নিয়ে বা কোনো প্রকার দ্বন্দ্বে না জড়িয়ে সরাসরি গরু কেনা এবং কুরবানি করা থেকে নিজেদের সম্পূর্ণ বিরত রেখেছেন। কলকাতার রাজপথে তারা প্লেকার্ড হাতে মিছিল করে ঘোষণা দিয়েছেন আইনি বাধ্যবাধকতার প্রতি সম্মান জানিয়ে তারা গরু বয়কট করছেন। এর বদলে তারা ছাগল, ভেড়া, এমনকি চড়া দামে রাজস্থানী দুম্বা কুরবানি করার দিকেও ঝুঁকছেন। আর মুসলিমদের এই বুদ্ধিদীপ্ত বয়কটের ফলে সবচেয়ে বড় এবং মর্মান্তিক অর্থনৈতিক বিপর্যয় মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের হাজার হাজার গরিব হিন্দু খামারি। যুগ যুগ ধরে এই খামারিরা সারা বছর ধরে গরু লালন পালন করেন শুধুমাত্র কোরবানির ঈদের হাটে বিক্রি করে কিছু লাভের আশায়। এই ব্যবসার উপর ভিত্তি করে তাদের সারা বছরের সংসার চলে। ছেলে মেয়েদের পড়াশোনা এবং মহাজনের ঋণ শোধ করার হিসাব নির্ভর করে। কিন্তু মুসলিমদের গরু কেনা বন্ধ করে দেয় পশুর হাটগুলোতে এখন শ্মশানের নিরাপত্তা। দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসা খামারিরা হাটে ক্রেতা না পেয়ে কান্নায় ভেঙে পড়ছেন। এক বছর ধরে নিজের সন্তানের মতো লালন পালন করা গরুগুলো এখন তাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে, কারণ বিক্রি না হওয়া এই গরুগুলো ফিরিয়ে নিয়ে যাওয়া, পরিবহন খরচ এবং সেগুলোকে খাইয়ে বাঁচিয়ে রাখার মতো আর্থিক সামর্থ্য এই গরিব কৃষকদের নেই। রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে বর্তমান সরকার যে নীতি গ্রহণ করেছে তার খেসারত দিতে হচ্ছে প্রান্তিক হিন্দু কৃষকদের। যে কৃষকদের অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সরকার ভোট চায়, আজ সেই কৃষকেরাই রাজনীতির জাঁতাকলে পিষ্ট হয়ে সর্বশান্ত হচ্ছেন। এই চরম অব্যবস্থাপনা এবং রাজনৈতিক হঠকারিতার প্রভাব শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা আঘাত হেনেছে প্রকৃতির ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রেও, যার সবচেয়ে বড় প্রমাণ হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন চিড়িয়াখানা এবং সাফারি পার্কগুলোর বর্তমান করুণ দশা। প্রকৃতিতে এক প্রাণী অন্য প্রাণীকে খেয়ে বেঁচে থাকবে, এটাই চিরন্তন নিয়ম। একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার বা সিংহের প্রতিদিন 8 থেকে 12 কেজি রেড মিট বা লাল মাংসের প্রয়োজন হয়, যা মূলত গরু বা মহিষের মাংস থেকেই মেটানো হয়ে থাকে। কিন্তু গরু ও মহিষ জবাইয়ের উপর নতুন বিধিনিষেধ এবং মাংসের সাপ্লাই চেইন ভেঙে পড়ার কারণে চিড়িয়াখানাগুলোতে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। বাঘ এবং সিংহদের এখন বাধ্য হয়ে মুরগি বা ছাগলের মাংস দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘমেয়াদে মুরগির মাংস খেলে বাঘের বন্য স্বভাব, শক্তি এবং প্রজনন ক্ষমতার উপর নেতিবাচক প্রভাব পড়বে। এছাড়াও ছাগলের মাংসের দাম গরুর মাংসের তুলনায় প্রায় দ্বিগুণেরও বেশি হওয়ায় চিড়িয়াখানা কর্তৃপক্ষের বাজেটের উপরও বিশাল চাপ পড়ছে। বন্য প্রাণীদের খাদ্যাভ্যাস পরিবর্তন করার এই অদ্ভুত এবং হাস্যকর পরিস্থিতি প্রমাণ করে যে পূর্ব পরিকল্পনা ছাড়া শুধুমাত্র রাজনৈতিক বিদ্বেষ থেকে নেওয়া সিদ্ধান্ত কতটা ভয়াবহ রূপ নিতে পারে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের বর্তমান চিত্রটি এক জটিল রাজনৈতিক প্রহসনের উদাহরণ। একটি নির্দিষ্ট সম্প্রদায়কে আর্থসামাজিক ও ধর্মীয়ভাবে দুর্বল করার উদ্দেশ্যে যে ঘুঁটি সাজানো হয়েছিল তা আজ পুরো সমাজের জন্যই বুমেরাং হয়ে দেখা দিয়েছে। ঈদের ছুটি কমিয়ে হয়তো সাময়িকভাবে ক্ষমতার দাপট দেখানো গেছে, কিন্তু পশুর হাটে সর্বশান্ত হিন্দু খামারির কান্না এবং চিড়িয়াখানার ক্ষুধার্ত বাঘের গর্জন প্রমাণ করছে যে বিভাজনের রাজনীতি কখনোই কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। এবার কোরবানি শুভেন্দু অধিকারীকে দিয়েই শুরু। এত গরু জানি না কারা ছেড়ে দিয়েছে, আর সব গরু এসে এখানে আমাদের পাড়াতে জড়ো হয়েছে। ঈদের জন্য যেসব গরুগুলো বিক্রি করে তারা হয়তো এই মুহূর্তে সেই গরুগুলো বিক্রি করতে পায়নি বলে তারা কি খাওয়াবে বা হয়তো এরকম হয়তো তাদের মাথার মধ্যে কিছু চিন্তা এসছে বলে তারা গরুগুলো হয়তো ছেড়ে দিয়েছে। সরকারকে আমরা ভোট দিলাম, বিজেপি আসলে আমাদের উপকার হবে, ভালো হবে, সেই জন্য আমরা ভোট দিয়েছি। কিন্তু আমরা ভোট দিয়ে আমরা তো ঠকছি, এখন আমাদের পেটে তো লাথি মারছে। এই সরকার মুসলমানদের টাইট দিতে গিয়ে টোটাল সমাজটাকেই টাইট দিয়ে ফেলছে, যার কারণে আজকে দেখবেন যতটা বেশি আন্দোলন মুসলমানরা না নামছে, আমার হিন্দু ভাইরা বেশি নামছে। ঈদের মাত্র আর কয়েকদিন বাকি, অথচ এখনো পশ্চিমবঙ্গে একটি গরু বিক্রি হয়নি। গরু বিক্রি করতে না পেরে কান্নায় ভেঙে পড়ছে পশ্চিমবঙ্গের হিন্দুরা। শুভেন্দুর একজ্ঞামী সিদ্ধান্তে আজ লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছে অসহায় হিন্দু গোয়ালারা। গরুর খাবারের ব্যবস্থা করতে না পেরে এরই মধ্যে শত শত গরু রাস্তায় ছেড়ে দিয়েছে গোয়ালারা। মুসলমানরা বলছে বিনা পয়সায় গরু দিলেও মুসলমানরা গরু নিবে না। এত উৎকণ্ঠা আর অনিশ্চয়তার মধ্যে এখনও পশ্চিমবঙ্গের হিন্দু গোয়ালারা চাইছে শুভেন্দু যেন তার সিদ্ধান্ত পরিবর্তন করে এবং পশ্চিমবঙ্গে গরু কুরবানি করার অনুমতি দেয়। দর্শক, আপনাদের কি মনে হয়, শুভেন্দু কি শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত পরিবর্তন করবে? আর যদি সিদ্ধান্ত পরিবর্তন না করে তাহলে কারা ক্ষতিগ্রস্ত হবে?
হিন্দুরা নাকি মুসলমানরা? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। এদিকে পশ্চিমবঙ্গের হিন্দুরা যেই স্বপ্ন নিয়ে শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে, তাদের স্বপ্ন ভেঙে তছনছ করে দিয়েছে শুভেন্দু অধিকারী। তাই এখন ভারতের হিন্দুরা বলছে শুভেন্দুকে নির্বাচিত করে তারা ভুল করেছে। সরকারকে আমরা ভোট দিলাম যে বিজেপি আসলে আমাদের উপকার হবে, ভালো হবে, সেই জন্য আমরা ভোট দিয়েছি। কিন্তু আমরা ভোট দিয়ে আমরা তো ঠকছি। এখন আমাদের পেটে তো লাথি মারছে, গরিবদের পেটে লাথি মারছে। আমরা এখন কি উপায়, কি করব? কিছু তো করার মতো নেই। রাস্তা বিক্রি হচ্ছে না, মুসলিমরা নেয়, সেই মুসলিমরাও আসছে না, নিচ্ছে না, বলছে যে এখানে গরু নিয়ে আমরা কি করব, আমাদের রাস্তায় আটকাচ্ছে, আমাদের টাকা আমাদের ফেরত দিন, এই বলছে। পশ্চিমবঙ্গে গরু কুরবানি নিষিদ্ধ করে পশ্চিমবঙ্গের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বিজেপি এবং শুভেন্দু ভেবেছিল মুসলমানদের শায়েস্তা করবে। অথচ মুসলমানদের শায়েস্তা করতে গিয়ে হিন্দুরা এখন সবচেয়ে বেশি শায়েস্তা হচ্ছে। ভারতের সচেতন নাগরিকরা বলছে শুভেন্দু অধিকারী মুসলমানদের গরু কুরবানি নিষিদ্ধ করার আগে কারা বেশি গরু লালন পালন করে তা আগে জানা প্রয়োজন ছিল, কারণ ভারতের বেশিরভাগ হিন্দুরা ব্যবসার উদ্দেশ্যে গরু লালন পালন করে থাকে। এই সরকার মুসলমানদের টাইট দিতে গিয়ে টোটাল সমাজটাকেই টাইট দিয়ে ফেলছে, যার কারণে আজকে দেখবেন যতটা বেশি আন্দোলন মুসলমানরা না নামছে, আমার হিন্দু ভাইরা বেশি নামছে। সরকারের এটা বোঝা উচিত ছিল যে গরু কারা পালন করে, গরুর থেকে কারা উপকৃত হয়, সমাজের কোন অংশের কতটা অংশ, শুধু কোন অংশ নয় কতটা অংশ প্রভাবিত হবে, এটা ওনাদের বোঝা উচিত ছিল। ওনারা ভেবেছিলেন যে এই ধর্মপ্রাণ মুসলমান, এদের গরু কুরবানি না দিতে পারলে এরা আঘাত পাবে, ব্যথা পাবে, যন্ত্রণা পাবে। এই যন্ত্রণা দিতে গিয়ে ওরা উল্টো রিভার্স হয়ে গেল। যার কারণে আমি বলবো শুভেন্দুবাবু বলি আর শুভেন্দুবাবুকে যারা পরিচালনা করছেন সেই দল বলি, তাদের বোঝা উচিত ছিল এই সমাজের যে একটা বড় অংশের মানুষের মধ্যে এর একটা অর্থনৈতিক ইফেক্ট হবে, এটা ওদের বোঝা উচিত ছিল। আজকে যারা গরু পালন করে, যারা গরুর থেকে বিভিন্ন রকমভাবে উপার্জন করে, তারা আজকে রাস্তায় বসে কান্নাকাটি করছে। কেউ বলছে আত্মহত্যা করবো, কেউ বলছে গলায় দড়ি দেবো, কেউ বলছে আমার ছেলের পড়াশোনা বন্ধ হয়ে যাবে, কেউ বলছে আমার সংসার চলবে না, কেউ বলছে আমার লোনের টাকা মেটাতে পারবো না। তাহলে এই যে একটা সার্বিক একটা চেন সিস্টেম আছে, এই গরু পালন, গরু ব্যবসা এবং এই ঈদ, এর মধ্যে একটা গভীর যোগসূত্র আছে। এবং মুসলমানরা যে গরু এই কোরবানি দেয়, এতে করে মানে টোটাল সমাজ উপকৃত হয়। ভারতের উগ্র হিন্দুরা গরুকে মা বলে থাকে, আর তারা মনে করে কুরবানিতে মুসলমানরা তাদের মাকে জবাই করে। তাই ভারতে দীর্ঘদিন থেকে গরু জবাই করা এবং গরু রক্ষা করা নিয়ে বিভিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে সম্প্রতি মুসলমানদের কুরবানিকে সামনে রেখে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার 14 বছর বয়স হওয়ার আগে গরু জবাই বা কুরবানি করার বিধিনিষেধ আরোপ করেছেন। 14 বছর পর্যন্ত মাকে রক্ষা করবে আর 14 বছর পর জবাই করার অনুমতি থাকবে। আর তারপর থেকে হিন্দুরা চরম বিতর্কের মুখে পড়েছে। আপনি পারবেন? আপনার মা যখন বয়সলেন্দ্র হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, মা চলতে পারবে না, অসুস্থ হবে, ক্লান্ত হবে, সেই মাকে তখন গরু দিবে? এটা কেমন দিচ্ছেন? যেখানে বলছে যে গরু আমার মাতা, গরু হত্যা বন্ধ করো, গৌরক্ষক বাহিনী, তারা আবার বলছে সেই সরকার যে 14 বছর পর ওই গরু মা তখন তাকে হত্যা করা যাবে। কেন? আমার মা সেই 14 বছর বয়স পর অসুস্থ হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, সেই মাকে তখন গরু দিতে হয়। কেমন বিচার? এই বিচারিতা মেনে নেওয়া যায়? এই বিচারিতার বিরুদ্ধে কেন্দ্র এবং রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে বিরোধিতা করে বলতে চাই, আইনটা আইনের পথে চলুক। রাজনীতি হলে রাজনীতির জায়গা কাপ, আর এই যে নীতির জায়গা যাচ্ছে এটাকে আপনারা ভুল। কেন 14 বছর পর গৌমাতাকে হত্যা করা? যে গরুকে মাথা বলবেন, যে গরুকে মা বলবেন, যে গরুকে মা বলছেন, সেই গরুকে 14 বছর পর গরু দেবেন? ফলে সরকারের এই বিচারিতা মনোভাবের জন্য আমরা ধিক্কার জানাই। আরেকটি কথা, আজকের গরু হত্যা, খাসি হত্যা, পশু হত্যা বন্ধর কারণে ভারতবর্ষে কয়েক লক্ষ বেকার তৈরি হবে। বিশেষ করে পশ্চিমবঙ্গে হাজার হাজার লেদার ফ্যাক্টরি আছে, সেই লেদার ফ্যাক্টরিগুলো সংকটে পড়বে, কয়েক লক্ষ বেকার শ্রমিক তৈরি হবে যারা পড়াশোনা জানে না, যারা একজন ওই লেদার ফ্যাক্টরি কাজ করে তার 6 জন 8 জন 10 জন ফ্যামিলিকে জীবিকা নির্ভর হয়, রুজি রুটি চলে, খাবার চলে। সে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই, তাদের ভবিষ্যৎ কি হবে? সরকার তাদের ফ্যামিলির ব্যবস্থা কি করবে? এটা কি একবারও ভেবেছেন? আসন্ন ঈদুল আজহার আগে পশ্চিমবঙ্গের সরকার গরু জবাই করার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। নিষেধাজ্ঞায় বলা হয় উন্মুক্তভাবে গরু, মহিষ সহ অন্যান্য প্রাণী জবাই করা কঠোরভাবে নিষিদ্ধ। একই সাথে বলা হয় গরু কুরবানি দেওয়া ঈদুল আজহার উৎসবের অংশ নয় এবং ইসলাম ধর্মে কুরবানি দেওয়া বাধ্যতামূলক নয় বলে দাবি করেন শুভেন্দু অধিকারীর পশ্চিমবঙ্গ আদালত। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার পশু জবাই বন্ধে কঠোর বিধিনিষেধ আরোপ করেন।
গত 13 মে এই প্রজ্ঞাপনটি জারি করেন। সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতের মুসলমানদের পাশাপাশি ভারতের সাধারণ হিন্দুরাও তুমুল প্রতিবাদ করছে। গরু কুরবানি বন্ধ করার বিরুদ্ধে বিক্ষোভ করছে ভারতের হিন্দু নারী পুরুষরা। হিন্দুরা বলছে, যুগ যুগ ধরে মুসলমানদের কুরবানির যেই প্রথা চালু ছিল সেটি বন্ধ করা আমরা মানি না এবং মানব না। মুসলমানদের গরু কুরবানি করা চালু রাখতে হবে। উনি আমাদের মত না নিয়ে উনি একাই তো ওখানে বসে বসে বললে হয় না যে কুরবানি বন্ধ। মুসলমানকে মারতে গিয়ে আমাদের হিন্দুকেই মারছে, গরু খাচ্ছে বলে ওদেরকে জব্দ করতে গিয়ে আমাদের বাঙালিকে জব্দ করে দিচ্ছে। সরকার তো আমাদের পেটে লাথি মারছে। সে ওদের মুখে গল্প শুনেছি যে 3 বছর 4 বছর না হলে গরু কুরবানি দেওয়া যায় না, কেন দাঁতের ব্যাপার আছে, দাঁত উঠবে তারপর সেই গরুটাকে দেয়। ওরা কোনোদিন কোনো অল্প বয়সী গরুকে দেয় না, আবার বৃদ্ধ বয়সেও দেয় না। না, ওনাদের তো কোনো অসুবিধা, ওনারা তো বলছে, আমরা ফোনে ইউটিউবে সব শুনছি যে ওরা ছাগল দেবে। কারা জব্দ হচ্ছে দেখো, তোমরাই তো হিন্দুরাই জব্দ হয়ে যাচ্ছে। কাকে জব্দ করতে গিয়ে কে জব্দ হচ্ছে? ভারতে গরু কুরবানি বন্ধ করে দেওয়ায় মুসলমানদের চেয়ে হিন্দুরা সবচেয়ে বেশি বিপদে পড়েছে। কারণ ভারতের মুসলমানরা সিদ্ধান্ত নিয়েছে এই বছর তারা গরু কুরবানি দিবে না, তারা ছাগল, বেড়া, দুম্বা কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের ইসলাম ধর্মের বিভিন্ন ধর্মীয় নেতা পশ্চিমবঙ্গের সকল মুসলমানদের সচেতন করে জানিয়ে দিয়েছে এবার কুরবানি দিয়ে কেউ যেন কুরবানির গরু না কিনে। আমরা এবছরে কুরবানি দেবো, কিন্তু গরু কুরবানি দেব না। সিপিএম সরকার যখন ক্ষমতায় ছিল, তৃণমূল ক্ষমতায় ছিল, তখন প্রত্যেকে গরু কুরবানি দিয়েছে, তাতে কোনো বাধা আসেনি। আমি প্রত্যেকটা মুসলিম ভাইয়াদের কাছে অনুরোধ করব, আপনারা গরু কিনবেন না, গরু আপনারা কিনে কুরবানি দেবেন না, আমরা দেবো না। এতে শুধু আমাদের অসুবিধা হয় না অন্য কারো অসুবিধা হয় সেটা দেখার বিষয় আছে। কিছু কিছু জায়গায় বলা হচ্ছে গরু কুরবানি দেওয়া হোক, মুসলিমরা দলবদ্ধভাবে গরু কিনবে, লাখ লাখ টাকাতে গরু কিনবে, কিন্তু যেদিন কুরবানি হবে সেই দিন বাধা আসতে পারে। এতে কি হলো, যারা গরুর খাটাল করেছিল তারা মুসলিমদের গরু বিক্রি করে তারা উদ্ধার হয়ে গেল, কিন্তু গরুটা কেনার পর আপনি কুরবানি দিতে পারবেন না, সেই জায়গাটা বাধা আসতে পারে। আপনি দুম্বা কুরবানি দেন, খাসি কুরবানি দেন, আপনি ভেড়া কুরবানি দেন, কিন্তু অসুবিধা কি আছে? আর এর ফলে ভারতের মুসলমানরা যদি গরু কুরবানি না দেয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতের হিন্দুরা। কুরবানি ঈদকে সামনে রেখে ভারতের হিন্দুরা ঋণ নিয়ে গরু লালন পালন করেছিল। উদ্দেশ্য ছিল কুরবানির সময় বিক্রি করে লাভবান হবে। কিন্তু এখন শুভেন্দু অধিকারীর বিতর্কিত সিদ্ধান্তে সব হারিয়ে পথে বসতে যাচ্ছে হাজার হাজার হিন্দু পরিবার। পানির দামে সীমান্তের ওপার থেকে দলে দলে বাংলাদেশে ঢুকছে ভারতীয় গরু। দাম মাত্র 10 থেকে 20 হাজার টাকা। যে গরু লাখ লাখ টাকায় বিক্রি হওয়ার কথা সেগুলো একেবারে পানির দামে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। রাতের অন্ধকারে নদী পেরিয়ে, কাঁটাতার দিয়ে, এমনকি পাহাড়ি পথ দিয়েও হুড়মুড় করে ঢুকছে ভারতীয় গরুর পাল। কিন্তু হঠাৎ এমন কি ঘটল যে ভারতীয়রা নিজেদের লাখ টাকার গরু এভাবে নামমাত্র মূল্যে বাংলাদেশে পাচার করে দিচ্ছে? কেন তারা গরুগুলো প্রায় ফেলে দেওয়ার মতো করে এপারে পাঠাতে মরিয়া হয়ে উঠেছে? এর পেছনের কারণটা জানলে আপনি সত্যিই চমকে যাবেন। কারণ এই ঘটনার শেকড় লুকিয়ে আছে পশ্চিমবঙ্গের এক চরম নাটকীয় রাজনৈতিক ঘটনায়। আর সেই পরিস্থিতির জেরে এখন পথে বসতে চলেছে খোদ ভারতেরই লাখ লাখ হিন্দু খামারি। বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা, যেমন ধরুন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ থেকে শুরু করে বান্দরবানের নাইক্ষংছড়ি, সব জায়গাতেই এখন একই দৃশ্য। রাতের বেলা চোরা কারবারিরা রীতিমতো লাইন দিয়ে গরু ঢোকাচ্ছে। আগে যেখানে বর্ডার গার্ড বা বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভয়ে ভয়ে গরু আসতো, এখন সেখানে ভিন্ন চিত্র। ওপার থেকে যেন গরুগুলোকে জোর করেই এপারে ঠেলে দেওয়া হচ্ছে। দাম এতই কম যে এপারের ব্যবসায়ীরাও অবাক। 70-80 হাজার বা লাখ টাকার গরু বর্ডারে বিক্রি হচ্ছে মাত্র 10 থেকে 20 হাজার টাকায়। নদী দিয়ে ভাসিয়ে দেওয়া হচ্ছে, পাহাড়ি ঢাল বেয়ে নামিয়ে আনা হচ্ছে। এপারের চোরা কারবারিরা সেই গরু কিনে বাংলাদেশের ভেতরে এনে 70 থেকে 80 হাজার টাকায় বিক্রি করছে। কিন্তু এই অস্তা গরুর বন্যায় কপাল পুড়ছে বাংলাদেশের দেশীয় খামারিদের। সারা বছর কষ্ট করে ব্যাংক থেকে লোন নিয়ে যারা কোরবানির ঈদের জন্য গরু পুষেছেন, তারা এখন চোখে সলসে ফুল দেখছেন। বাজারে যদি এত সস্তায় ভারতীয় গরু ঢুকে পড়ে, তাহলে দেশি গরু কিনবে কে? বিজিবি হয়তো কিছু চালান আটকাচ্ছে, কিন্তু যে বিশাল ঢল নেমেছে তাতে সাধারণ খামারিরা আতঙ্কে দিন পার করছেন। এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে, ভারতের খামারিরা কি হঠাৎ করে পাগল হয়ে গেল? লাখ টাকার গরু কেন তারা এই পানির দামে বেচে দিচ্ছে? কেন তারা গরুগুলো নিজেদের কাছে না রেখে এপারে পার করে দিতে মরিয়া? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু পশ্চিমবঙ্গের দিকে তাকাতে হবে, ঢুকতে হবে সেখানকার রাজনীতির ভেতর। পশ্চিমবঙ্গে এবার কোরবানির ঈদকে সামনে রেখে এক অদ্ভুত রাজনৈতিক গন্ডগোল শুরু হয়েছে। রাজ্য সরকার এবং বিজেপি নেতাদের চাপে সেখানে গরু বিক্রি এবং কোরবানির ওপর চরম কড়কড়ি আরোপ করা হয়েছে। নতুন নিয়ম করা হয়েছে, 14 বছরের নিচে কোনো গরু কোরবানি করা যাবে না, আর করতে হলেও সেটা করতে হবে শুধুমাত্র সরকার নির্ধারিত কসাইখানায়। সাধারণ চোখে এটা হয়তো একটা সাধারণ নিয়ম মনে হতে পারে, কিন্তু এর ভেতরের বিষয়টা অনেক জটিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর মূল উদ্দেশ্য ছিল কোরবানির সময় মুসলিমদের চাপে ফেলা।
এমনিতেই সেখানে গরুর মাংস নিয়ে সারা বছর একটা চাপা উত্তেজনা থাকে, আর ঈদের সময় সেই আগুনে ঘি ঢালার একটা চেষ্টা করা হয়েছে এই নতুন নিয়মের মাধ্যমে। কিন্তু রাজনীতিতে যে অনেক সময় পাশাদান উল্টে যায়, এবারও ঠিক সেটাই ঘটল। যখন রাজ্যের বিভিন্ন জায়গায় গরু বিক্রি নিয়ে উত্তেজনা চরমে, ঠিক তখনই কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম মৌলানা শফিক কাশেমি এমন এক ঘোষণা দিলেন যা পুরো হিসেব নিকেশ পাল্টে দিল। তিনি রাজ্যের মুসলিমদের প্রতি এক যুগান্তকারী আহ্বান জানালেন। তিনি বললেন, এবার ঈদে কেউ যেন গরু কোরবানি না দেন। গরুর বদলে ছাগল, ভেড়া বা অন্য কোনো পশু কোরবানি দেওয়ার পরামর্শ দিলেন তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, কোরবানির মূল উদ্দেশ্য হলো ত্যাগ। তাই অন্য ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত না দিয়ে বা কোনো আইনি ঝামেলায় না জড়িয়ে বিকল্প পশু কোরবানি করাই উত্তম। ইমাম সাহেবের এই একটিমাত্র ঘোষণা, আর তাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সব রাজনৈতিক কারসাজি। মুসলিমরা শান্তভাবে এই সিদ্ধান্ত মেনে নিল এবং গরুর বাজার থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিল। কিন্তু এই বয়কটের ফলে আসল বিপদে পড়ল কারা? জানলে অবাক হবেন, ফাঁদে পড়েছে সেই হিন্দু খামারিরা যারা এই রাজনীতির কিছুই বোঝে না, কিংবা এই রাজনীতির সাথে যাদের কোনো সরাসরি সম্পর্ক নেই। অথচ শুভেন্দু অধিকারী বলেন তিনি নাকি হিন্দুদের বাঁচাতে এসেছেন। পশ্চিমবঙ্গে বিশেষ করে ভাঙড়, বামুনিয়া বা ঘোষপাড়ার মতো এলাকাগুলোতে যারা বাণিজ্যিকভাবে গরুর খামার করেন, তাদের প্রায় 80 থেকে 90% হিন্দু ধর্মাবলম্বী। এই হিন্দু খামারিরাই সারা বছর ধরে কোরবানির ঈদের বাজারের আশায় লাখ লাখ টাকা বিনিয়োগ করে গরু লালন পালন করেন। অনেকে এনজিও থেকে ঋণ নেন, মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা ধার করেন। তাদের আশা থাকে ঈদের বাজারে ভালো দামে গরু বেচে সব ঋণ শোধ করবেন এবং লাভের মুখ দেখবেন। কিন্তু এবার মুসলিমরা যখন গরু কেনাই বন্ধ করে দিল, তখন এই খামারিদের মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটির সাপেক্ষে আপনাদেরকে মতামত, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো গরম এবং আপডেট খবর নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।